ইরফান একেবারে চুপ হয়ে যায়। গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। রাগ কমেনি বিন্দু মাত্র। একটু আগের রাগ কমার বদলে আবার মনে পড়ল বাড়িতে একটা বাচ্চা আছে, যাকে তার গলায় তার বাবা মা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বের হচ্ছে না। রুমা নেওয়াজ ভেজা গলায় বলে, তোমরা বাবা ছেলে পেয়েছোটা কি বলবে? তোমার বাবা আমার কথা শোনেনি। এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে, তুমি আমার কথা শুনছো না। মায়ের ভেজা কণ্ঠে ইরফান কিছুটা দমে গেল। চোখ বুজে শ্বাস ফেলে বলল, আসছি। এই বলে কলটা কেটে বাড়ির দিকে গাড়ি ঘোরায় ইরফান। ইনায়া, তার খালা, সাথে জাহারা আর জাহারার বড় ভাই জাহিদ ইরফানদের বাসায় এসে পৌঁছেছে সন্ধ্যায়। ইনায়া মন খারাপ করে বসে আছে। সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড। এসে দেখে তার ভাবি বাসাতেই নেই, তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে। ইনায়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। তার পাশের টেবিলে জাহারা বসেছে। আশেপাশে বারবার চোখ বুলায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর ইনায়াকে জিজ্ঞাসা করে, ইরফান ভাই কোথায়? ইনায়া খেতে খেতে বলে, শুদ্ধ ভাই আর বাসায়, হয়তো আম্মু কল করেছিল, চলে আসবে। জাহারা খুশি হলো কথাটা শুনে, কিন্তু ইরফান ভাই বিবাহিত এটা ভাবতেই মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। কিছুক্ষণ পর জাহিদ এসে ইনায়াদের উল্টো পাশে বসে। ঠিক সেই সময় কেউ বেল বাজায়। কাজের মেয়ে রীতা যেতে নিলে জাহিদ তাকে থামিয়ে দিয়ে নিজেই যায়। ইরফান এসেছে হয়তো, এই ভাবনায় সে নিজেই দরজা খুলতে যায়। ইরফানের সাথে তার দহরম মহরম সম্পর্ক নয়, তবে টুকটাক কথা বলে। যদিও সে ইরফানের চেয়ে 2 বছরের ছোট। দরজা খুলে সামনে তার খালু তারেক নেওয়াজকে দেখে সালাম দেয়। পাশে মায়রাকে দেখে অবাক হয়ে বলে, খালু, এটা ইরফান ভাইয়ার বউ? তারেক নেওয়াজ মৃদু হেসে বলে, হ্যাঁ। জাহিদ মায়রার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হাই, নাইস টু মিট ইউ। মায়েরা আমতা আমতা করে। অপরিচিত ছেলের সাথে হাত মেলাবে কেমন যেন লাগছে। নিজের সংকোচ কাটাতে না পেরে ছোট্ট করে একটা সালাম দিল। জাহিদ ভুরু কুচকে সালামের উত্তর নিয়ে তার হাতটা সরিয়ে আনে। তার খালুর দিকে তাকিয়ে বলে, এই ছোট্ট পুতুলকে কোথায় পেলেন খালু? তারেক নেওয়াজ ভেতরে যেতে যেতে বলে, ভাগ্যে ছিল, তাই পেয়েছি। মায়েরা বোকা চোখে জাহিদের দিকে চেয়ে আসে। জাহিদ হেসে বলে, তুমি তো অনেক ছোট, আমি তোমাকে তুমি করেই বলছি। তোমার নাম? মায়েরা জোরপূর্বক হেসে উত্তর দেয়, জি, মায়েরা ইসলাম। জাহিদ সাইড দিয়ে বলে, ওকে, আমি তোমাকে নাম ধরে ডাকলে মাইন্ড করবে? তুমি আমার চেয়ে অনেক ছোট। ইরফান ভাইয়া বেশ রাগী। ভাইয়া অনুমতি দিলে কনফার্ম তোমাকে নাম ধরেই ডাকবো, ওকে? মায়েরা বিরক্ত। এক পাগলের থেকে ছাড়া পেয়ে আরেক বেয়াদবের পাল্লাই পড়ল। ধ্যাত। তবুও জোরপূর্বক হেসে মাথা নাড়ালো। জাহিদ সাইড দিয়েছে দেখে দ্রুত ভেতরে যায় মায়েরা। জাহিদ দরজা আটকে এগিয়ে যায়। ভেতর থেকে ইরফানের খালা বেরিয়ে এসে ছোফায় বসেছে। জাহিদ মায়েরার পাশে দাঁড়িয়ে বলে, আমি এইরকমই একটা কিউট পুতুল চাই আম্মু। হাউ সুইট। জাহিদের কথায় সবাই হাসলো। জাহিদের মা বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমরা। জাহিদ মন খারাপ করে বলল, এমন কিউট বাচ্চা পুতুল ছাড়া আমি বিয়ে করব না, ডিসিশন ফাইনাল। জাহিদের কথায় মায়েরা বেশ বিব্রত বোধ করছে। এতগুলো মানুষ কারা? কাউকেই তো চিনতে পারছে না এই মেয়েটা। ইনায়ার পিঠ সমান চুলগুলো ছেড়ে দেওয়া। এসে গোসল করেছে, চুল ভেজা তাই ছেড়ে রেখেছে। খাবার শেষে বসা থেকে উঠে দাঁড়ালো। মায়েরার পাশে এসে দাঁড়িয়ে জাহিদের দিকে তাকিয়ে বলল, জাহিদ ভাইয়া, আমার ভাবির দিকে নজর দিও না তো, যাও। ইনায়ের কথা শুনে জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার মায়ের পাশে গিয়ে বসে হেসে বলল, ওহো ইনায়া, আমি তোমার ভাবির দিকে নজর দেইনি, তোমার ভাবির মতো একজনকে চেয়েছি। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, তুমি এত সুন্দর ভাবি, আমার তো মেয়ে হয়েও হিংসে হচ্ছে। মায়েরা খুবই বিব্রত বোধ করছে। এরা সবাই তাকে কি এমন দেখছে? এখন কি জাদুঘরে রাখবে নাকি? একটু না হয় ফর্সায়। মায়েরার মনে হলো এরা তাকে পাম দিয়ে ফোলাতে চাইছে। অনেকক্ষণ তো চুপ করে থাকলো, এখন কথা না বললে পেট ফেটে যাবে। মেয়েকে হেসে বলো, তোমরা এই বাসার কে আমি জানি না, তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ, আমি ধরে ফেলেছি। মায়েরার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নতুন বউয়ের মুখে এমন কথা শুনে সবাই একটু অবাক হয়েছে।
মায়েরা সবার এক্সপ্রেশন দেখে বুঝলো না সে কি ভুল কিছু বলে ফেললো। ইনায়া হেসে বলল, মোটেও পাম দিচ্ছি না, তুমি আসলেই খুব সুন্দর। এর মাঝে ইরফানের মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে? ইনায়া মায়রার হাতটা ধরে বলে, আম্মু, ভাবি কিন্তু অনেক কিউট। তো আমি কি করব? মায়ের কথায় ইনায়ার মুখটা চুপসে গেল। ইনায়া তার বাবার দিকে তাকালে দেখল তার বাবা তার দিকে গম্ভীর চোখে চেয়ে আছে। ইনায়া বুঝল না মা এভাবে কথা বলছে, বাবা ওভাবে দেখছে। তার ট্যুরের ব্যাপারে কি ভাইয়া বলে দিয়েছে? আপাতত এই ভাবনা রেখে মায়রার দিকে তাকিয়ে বলল, তুমি কিসে পড়ো ভাবি? মায়রা মৃদু হেসে বলল, আমি এবার এসএসসি দিব। তুমি আমার বরের বোন, তাই না? আমার শাশুড়িকে আম্মু বলে ডাকলে তো, তাই ধরে ফেলেছি। জাহারা, জাহিদ আর ইনায়ার খালা সবার দিকে হাত দিয়ে দেখিয়ে বলে, ওনারা সবাই কারা? আমাকে পরিচয় করিয়ে দাও তো আপু। মায়রার কথা শুনে ইনায়া হাঁ করে তাকালো। দেখে মনে হচ্ছে মায়রা তার বান্ধবী। মেয়েটার মাঝে কোনো সংকোচ নেই। ইনায়ার ভালোই লাগলো। তবে মায়রা এসএসসি দিবে শুনে অনেক অবাক হলো। এত ছোট! সে এবার এইচএসসি দিবে। তার এত বড় ভাইয়ের বউ তার চেয়েও 2 বছরের ছোট। হায় আল্লাহ! অতঃপর বলে, তুমি তো অনেক ছোট, আমার চেয়েও ছোট। মায়েরা হেসে বলল, জি আপু, আসলে তোমার ভাই বুড়ো, সেই হিসেবে আমি একটু ছোটই। মায়রার কথা শুনে প্রত্যেকে হা করে চেয়ে আসে। ইরফানের খালার মায়রাকে পছন্দ হলো না, বিরক্ত হয়ে বলল, এই বাচাল মেয়েকে কোথা থেকে তুলে এনেছে আপা? রোমা নেওয়াজ কোনো কথা বলল না। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আমার বৌমাকে নিয়ে বাজে কমেন্ট করবে না কেউ। তারেক নেওয়াজের কথায় জাহারা চুপ হয়ে গেল, কিন্তু মায়েরা হেসে এগিয়ে এসে বলল, আন্টি, আপনি আমাকে বাচাল বলায় আমি অনেক খুশি হয়েছি। আপনি জানেন আমি পেটে কথা জমিয়ে রাখতে পারি না বলে আমার হার্ট আপনাদের চেয়ে অনেক ভালো। আমি গ্যারান্টি দিচ্ছি, এক্ষুনি পরীক্ষা করলে আমার হার্ট সবচেয়ে ভালো পাওয়া যাবে। মায়রার কথায় ইরফানের খালা বিরক্ত হলো। পাশ থেকে জাহিদ হাততালি দিয়ে বলল, কারেক্ট বলেছ তুমি মারা। মায়রা ভুরু কুচকে বলল, মারা কি? জাহিদ হেসে বলল, তোমার নাম? মায়রা মুখ বাঁকিয়ে বলল, আমার নাম মায়রা, নট মারা। জাহিদ মাথা চুলকে বলল, ও সরি, বলতে ভুলে গিয়েছিলাম। জাহারা বিরক্ত, চরম বিরক্ত এই মায়রার ওপর। কেন যেন ভীষণ রাগ লাগছে। ইচ্ছে করছে মায়রার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিতে। কেন এমন ইচ্ছে তার মাঝে উদয় হলো বুঝলো না। শুধু বিড়বিড় করলো, ঢঙ্গি একটা, অসহ্য। ইনায়া মায়রাকে টেনে জাহারার সামনে নিয়ে গিয়ে বলল, ভাবি, এটা আমার খালাতো বোন জাহারা। মায়রা হেসে জাহারার দিকে হাত বাড়িয়ে দিলে জাহারা বিরক্ত চোখে তাকালো মায়রার দিকে। মায়রা জাহারার এমন বিরক্তিকর এক্সপ্রেশনে হেসে বলল, তুমি কি আমার বেশি কথা নিতে পারছো না বলে বিরক্ত? ঘরে আমার ব্যাগে তুলে আসছে, একটু পর তোমাকে এনে দিব, কেমন? আসলে আমি বেশিক্ষণ চুপ থাকতে পারি না আপু, সরি। জাহারা দাঁতে দাঁত চেপে মায়রার দিকে তাকিয়ে আছে। ইনায়া জাহারার কাণ্ডে কিছুই বুঝল না, এখানে কিছু বললও না। আর এইদিকে মায়রা তো ফটাফট মুখের উপরে সত্যিটা বলে দেয়। ইনায়া যত দেখছে ততই যেন অবাক হচ্ছে। মায়রাকে নিয়ে তার খালার সামনে গিয়ে বলল, এটা আমার খালামণি। মায়রা ইরফানের খালাকে সালাম দিয়ে বলল, আন্টি মানে খালা? এর আগে আন্দাজে বললেও ঠিকই বলেছি, তাই না খালামণি? ইরফানের খালা ভুরু কুচকে মায়রার দিকে চেয়ে আসে। বিরক্তির সীমা পার করেছে এই মেয়ে। এরই মাঝে আবারও বেল বাজলে জাহারা বসা থেকে দাঁড়িয়ে যায়। একটু আগে ইনায়ের কাছে শুনেছে ইরফান আসবে, তাই কাউকে সুযোগ না দিয়ে দ্রুত পায়ে সে দরজাটা খুলে দিল। ইরফানকে দেখে মিষ্টি হেসে বলল, কেমন আছো ইরফান ভাই? ইরফান একবার ভেতরে তাকালো, সবাইকে ডাইনিংয়ে বসে থাকতে দেখলো। এরপর জাহারার দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে ছোট করে বলল, ভালো। জাহারার মন খারাপ হলো। সে কেমন আছে এটা একবার জিজ্ঞাসা করলে কি এমন হতো? ইরফান তার খালার সাথে কথা বলার জন্য সেই দিকেই এগিয়ে যায়। তার খালার সামনে তারই উল্টো ঘুরে কেউ দাঁড়িয়ে। ইরফান বিরক্ত হয়ে তার খালার দিকে তাকালো। অসুবিধা হলো না, কারণ মেয়েটা তার বুক সমান, বেশ খাটো। না, মেয়েটা খাটো না, হয়তো ইরফানের হাইট একটু বেশি, তাই সেইভাবে তার খালাকে একটা সালাম দিল।
মায়েরা একদম তার পেছন থেকে কারোর গমগমে কণ্ঠে সালাম শুনে ভুরু কুচকে পেছনে ফিরে তাকায়। ইরফানকে দেখেই মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। ভয়ে আতঙ্কে এক চিৎকার দেয়, দুই হাতে মুখটা চেপে ধরে। পেছন দিকে পড়তে পড়তেও ডান হাতের সোফার কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান ভুরু কুচকে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা ভয়ে ঢোক গিলছে বারবার। সবাই বুঝলো না মায়েরা এইভাবে চিৎকার দিল কেন। তারেক নেওয়াজ বসা থেকে উঠলেন, এগিয়ে এসে বললেন, কি হয়েছে আম্মু? ইনায়া মায়েরাকে ধরে বলল, কি হয়েছে ভাবি? মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলল, ও পাগলটা আমাকে ফলো করতে করতে বাসায় চলে এসেছে, আমাকে কেউ বাঁচাও। মায়েরার কথা কেউ কিছুই বুঝলো না। ইরফানের চোখের মুখের রং পাল্টে গিয়েছে। হঠাৎই মায়েরার হাত শক্ত করে ধরে মায়েরাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। সবাই হতভম্ব হয়ে চেয়ে আসে, কি হচ্ছে এসব? মায়েরা ইরফানের হাতে তার অপর হাত দিয়ে সমানে খামচি দেয়। রেগে বলে, ছাড়ুন বলছি, আমায় ছাড়ুন, অসভ্য লোক, অন্যের বউকে টাচ করতে লজ্জা করে না? ইরফান মুহূর্তের মধ্যেই দরজা খুলে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে মায়েরার মুখের ওপরে ঠাস করেই দরজাটা বন্ধ করে দেয়। মায়েরা ভয়ে কেঁদে দিয়েছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই লোকটা তাকে এভাবে বের করে দিল কেন? ইরফানের পেছন থেকে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি ওকে বের করে দিলে কেন এভাবে? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, কারণ ও ইডিয়েট, তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন? জাহিদ পাশ থেকে বলল, ভাইয়া, যাকে তাকে কাকে বলছো? ওই পুতুলটা তো তোমার বউ, নিজের বউকে নিজেই চেনো না? ইরফান ভুরু কুচকে তাকালো জাহিদের দিকে, অদ্ভুতভাবে বিড়বিড় করলো, বউ? তারেক নেওয়াজ দ্রুত দরজাটা খুললেন। মায়েরা ভেজা চোখে তাকিয়েছিল দরজার দিকেই। দরজা খুলতে দেখে মুখে হাসি ফুটলো। দ্রুত ভেতরে এসে ইরফানের হাতটা ধরে টেনে বলে, এই পাগল, বের হ, এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি থেকে আমাকেই বের করে দেয়, কত বড় সাহস! মায়েরার কাণ্ডে সকলে অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় ইরফানের খালারা, নিজের বরকে এইভাবে বলছে কেন? যাহারা এগিয়ে এসে রেগে বলে, এই মেয়ে, কি করছো? তারেক নেওয়াজ নরম কণ্ঠে বলেন, আম্মু, ওকে ছাড়ো। মায়েরা ভাঙা গলায় বলল, আব্বু, আপনি দেখছেন না অন্যের বাড়ি এসে এই পাগল কেমন পাগলামি করছে? আপনার ছেলের বউকে বের করে দিয়েছে, কত বড় সাহস! ইরফান ক্রোধান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে তার সহ্যের সীমা পার করে দিয়েছে এই মেয়ে। রেগে মেগে মায়েরাকে একটা ধাক্কা দিয়ে মায়েরার ডান গালে একটা শক্তপোক্ত থাপ্পড় বসিয়ে দিল। মায়েরা উল্টে পড়তে নেয়। পেছনে ইরফানের মা এসে দাঁড়ানোয় মায়েরা ইরফানের মায়ের সাথে গিয়ে ধাক্কা খায়। রুমা নেওয়াজ রেগে মায়েরাকে টেনে মায়েরার এক গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে নেয়। জাহিদ দৌড়ে এসে ধরতে নিলে তার আগেই ইনায়া মায়েরাকে ধরে নেয়। মায়েরা ফুপিয়ে ওঠে একই গালে। মা ছেলের থাপ্পড় খেয়ে মাথা পুরো ঝিমঝিম করছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওভাবেই বিড়বিড় করে বলে, শাশুড়িটা একদম দজ্জালের মতো, ছেলেটাও হুবহু তেমন, কি শক্ত হাত মায়েরি, উফ, গালটা গলে গেল রে। কথাগুলো শুধু ইনায়া শুনতে পেয়েছে। সে মায়েরার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অবাক হলো মেয়েটা, এত জোরে মার খেয়েও এই মেয়ের মুখ বন্ধ হয় না। রুমা নেওয়াজের কাজে সকলে হতভম্ব। তারেক নেওয়াজ রেগে চিৎকার দিয়ে বলে ওঠে, রুমা! রুমা নেওয়াজ স্বামীকে ভয় পেলেন না বিন্দু মাত্র। পাল্টা রেগে বলেন, তোমার বন্ধুর মেয়ের এইসব বেয়াদবি আমি একদমই সহ্য করব না। ওর হয়ে সাফাই গাইতে এসো না। ও আমার ছেলেকে এইভাবে অপবাদ দিচ্ছে কেন? এমনিতেই ওর জন্য আমার ছেলেটা কালকে থেকে বাড়িতে আসেনি, আজ বলে কয়ে নিয়ে এসেছি, আর এই মেয়ে আবার ওকে বের করে দেওয়ার পায়তারা করছে, তাই বলে তুমি ওকে মারবে? রুমা নেওয়াজ কিছুই বলল না, একটু থেমে বলে উঠল, আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি? জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছো। দিয়েছো তো দিয়েছো এমন একটা বেপরোয়া মেয়ের সাথে, যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক? ও
ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না, ভার্সিটির কাছেই বাসা নিয়ে থাকতে চায়। আমি পারি না, আমার ছেলে আমার কাজ ছাড়া হলে আমি কিভাবে থাকবো? কত বলে কয়ে ওকে এখানে রেখেছি। তোমার ছেলের যা রাগ জেদ, এবার বাড়ি থেকে বের হলে দেখবে আর আসবেই না। তোমরা সবাই ভালোই থাকবে, আমি মা, তাই কষ্ট শুধু আমারই হবে। কথাগুলো বলতে বলতেই রুমা নেওয়াজের চোখ ভিজে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ইরফান এগিয়ে এসে তার মাকে আগলে সোফায় বসিয়ে দিল। মায়ের সামনে হাঁটু মুড়ে বসে তার মায়ের দুই হাত তার দুই হাতের মাঝে নিয়ে চুমু আঁকলো। এরপর মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমি সবসময় তোমার সাথেই থাকবো আম্মু, প্লিজ ডোন্ট ক্রাই। রুমার নেওয়াজ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার কষ্ট হয় ছেলেটার জন্য। ছেলেটা এমন একরোখা রাগী বদমেজাজি কেন বোঝে না। মুখ ফুটে কিছুই বলে না, হাজার কষ্ট পেলেও মুখ ফুটে বলে না, শুধু রাগ দেখায়। বাইরে থেকে তার ছেলেটা সবাই খারাপ ভাবলেও সে তো মা, সে জানে তার ছেলে কেমন। কিন্তু ছেলেটা তার কথা শোনে না, কারোর কথাই না। মেয়েটা যখন বারবার তার ছেলেকে পাগল বলছিল, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। এই চুল কাটার ব্যাপারে সে কত বলেছে, কিন্তু ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। মায়েরা বারবার পাগল বলায় এইসব তার মাথা চাড়া দিয়ে উঠছিল। চুল এমন রাখার জন্য তাকে মা হিসেবে অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছে। বিশেষ করে তার শ্বশুরবাড়ির লোকেরা সব সময় তাকেই দোষ দেয়, কারণ সে মা। ইরফান তার মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, কিন্তু কিচ্ছু বলল না। মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। চুপচাপ তার ঘরের দিকে যেতে যেতে বাবা কথায় দাঁড়িয়ে পড়ল, বিয়ে করা বউ তোমার, মেনে নিতে শেখো, অসভ্য ছেলের পরিচয় দিও না। ইরফান ঘাড় বাঁকিয়ে বাবার দিকে তাকায়, উপহাসের সুরে বলে, মেনে নেওয়ার জন্য ছেলের মতামত নিতে হয়। তুমি কেমন সভ্য বাবা, যে ছেলের গলায় জোর করে একজনকে গচিয়ে দিয়েছো? তারেক নেওয়াজ ধমকে ওঠেন, ইরফান। ইরফান রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করলো, বাবার দিকে চেয়ে বলল, এই বাচ্চাকে বউ মানি না, মানি না এই বিয়ে। এই নিয়ে আর একটা কথাও বলবে না। বাড়াবাড়ি করলে আম্মুকে নিয়ে এই বাসা থেকে চলে যাব, দ্যাটস ইট। কথাগুলো বলে যাওয়ার সময় শক্ত চোখে একবার মায়রার দিকে তাকালো। মায়রার গালের দিকে নজর পড়লে দেখল ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, যেন কেটে গিয়েছে। কেঁদে কেটে চোখ মুখ রক্ত যাবার ন্যায় হয়ে গিয়েছে। ফর্সা হওয়ায় বেশি চোখে লাগছে। মায়রা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। ইরফান মায়রার একে অপরের চোখে চোখ পড়ায়। মায়রা ভেংচি কেটে চোখটা সরিয়ে নেয়। ইরফান বিরক্তিতে ভুরু কুঁচকে বিড়বিড় করে বলে, স্টুপিড বাদর। এরপর হন হন করে তার ঘরের দিকে চলে যায়। মায়েরা বুঝতে পেরেছে সে ভুল। শাশুড়ির হাতের থাপ্পড় খেয়েই বুঝেছিল এই লোকটাই এই বাড়ির ছেলে। সবচেয়ে বড় কথা তার স্বামী না, স্বামী নয়, এটা হলো তার অস্বামী। বারবার তাকে অস্বীকার করে। একদিন সেও বলবে, এই যে অসভ্য লোক, কান খুলে শুনুন, আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। কথাগুলো বিড়বিড় করছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পুরো ডাইনিং জুড়ে থমথমে। একে একে সবাই ঘরে চলে যায়। যাহারা বিরক্ত চোখে কিছুক্ষণ মায়রার দিকে চেয়ে সেও চলে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে কি সত্যি ভুল করে ফেলল? মায়রার বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল তার মেয়ের বয়স হলে তার ছেলের সাথেই বিয়ে দিবে। কিন্তু সে পর্যন্ত তো তার বন্ধু বাঁচল না। তবে তারেক নেওয়াজ নিজের দেওয়া কথার অমান্য করল না। তার ছেলের সাথেই তার বন্ধুর মেয়ের বিয়ে দিল। তার ছেলের মেয়ে ঘটিত কোনো ব্যাপারই নেই। এমন হলে সে মনের ওপরে জোর করতো না। কিন্তু এখন এর পরিণতি কি হবে? কথাগুলো ভাবতেই তারেক নেওয়াজের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভাবনা রেখে এগিয়ে গিয়ে মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাবা আছি তোমার সাথে, বুঝেছো আম্মু? একদম মন খারাপ করবে না, কেমন? মায়রা ছলো ছলো দৃষ্টিতে তাকায় তারেক নেওয়াজের দিকে। নিজের বাবার কথা মনে পড়ল। তার বাবাকে ঠিক করে
এইভাবে মনে নেই, ঝাপসা ঝাপসা মনে পড়ে। মায়েরার মনে হয় তার বিয়ে হয়ে সে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তারেক নেওয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, ইনায়া, আমার ঘরে একবার এসো তো। ইনায়া ওকে বাবা বলে সম্মতি দেয়। জাহিদের মন খারাপ হয়, এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মিলে মারলো। আহারে। মায়েরার পাশে গিয়ে বলে, এই যে কিউটি, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু হার্ট ভালো থাকে না। মায়েরা দুই হাতে মুখটা মুছে হেসে বলে, আমি কাঁদছি না, এই যে হাসছি। ইনায়া জাহিদ দুজনেই অবাক হয়। মায়েরা, মেয়েটা বেশ ইন্টারেস্টিং তো। জাহিদ হেসে বলে, তুমি খুব ভালো মায়েরা। মায়েরা বিরক্ত হয়ে বলল, আপনি না বললেও আমি জানি আমি ভালো। আপনি কি ভাবছেন আমায় মা ছেলে মেরে গেল অমনি আমার দোষ? কখনো না। আমি ভালো বলেই মেরেছে, বুঝলেন? আসলে পৃথিবীতে ভালো মানুষদের কদর নেই, সেটাই প্রমাণ হলো। মায়েরার কথা ইনায়া জাহিদ দুজনেই অবাক। কি মেয়ে রে বাবা! স্বামী শাশুড়ির হাতে মার খেয়ে স্বামীর মুখে এইসব শুনেও সে তো দিব্যি কাঁদছে, আবার হাসছেও। মায়েরা কিছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, বাই বাই, আবার দেখা হবে। ইনায়া হাঁ করে তাকিয়ে আছে। একে কেন্দ্র করেই এত কাহিনী। মারও খেয়েছে এই মেয়ে, এখন এমন ভাবে কথা বলছে যেন দুঃখ তাদের। আর মায়েরা হলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইনায়া মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল। জাহিদও অবাক হয়ে ঘরে গেল। এদিকে মায়েরা বারবার গাল গড়িয়ে পড়া চোখের পানি মুছতে ব্যস্ত। আবার মুখে হাসি, ভাঙা গলায় বিড়বিড় করে, অস্বামী একটা, আমাকে বলে এই বাচ্চাকে বউ মানি না, মানি না এই বিয়ে। একদিন তার সব চুল কেটে তাকে টাক করিয়ে আমিও বলবো, এই টাকলাকে আমি বর হিসেবে মানি না, মানি না এই বিয়ে। আমায় চেনে না। ইনায়া তার বাবার ঘরের সামনে গিয়ে বলে, বাবা আসবো? তারেক নেওয়াজ ইজি চেয়ারে বসে চোখ বুজে আছে, গম্ভীর গলায় বলেন, এসো। ইনায়া গুটি গুটি পায়ে বাবার ঘরের ভেতরে প্রবেশ করে বাবার সামনে গিয়ে দাঁড়ালে তারেক নেওয়াজ উঠে দাঁড়ায়। ইনায়া ভয় পাচ্ছে, ট্যুরের ব্যাপারে বাবা জেনেছে কিনা, জানলে খুব বকবে। তারেক নেওয়াজ বেশ কিছুক্ষণ ইনায়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎই ইনায়ার ছেড়ে রাখা ওড়নাটার এক পাশ তুলে মেয়ের মাথায় ঢেকে দিয়ে বললেন। ইনায়া অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারেক নেওয়াজ ইনায়ার থুতনিতে হাত রেখে মৃদু হেসে বলে, তুমি বড় হয়েছ, সব সময় নিজেকে এভাবে ঢেকে রাখবে, বুঝেছো আম্মু? ইনায়া জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে, আমি তো বাইরে হিজাব পরে বের হই বাবা। তারেক নেওয়াজ মৃদু হেসে বলেন, আমার আম্মু বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে তাকে। তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড়, তার সামনে এভাবে আর খোলামেলা ভাবে থাকবে না, কেমন? আমার আম্মু ভীষণ দামি, আমি চাই আমার আম্মু নিজেকে ঢেকে রাখুক। ইনায়া বাবার কথায় তার বাবাকে জড়িয়ে ধরে বলল, ওকে আব্বু। জাহিদ ভাইয়ার সামনে আর মাথার কাপড় আমি ফেলবো না, ডান। তারেক নেওয়াজ মৃদু হাসে। রুমা নেওয়াজ পেছনে দাঁড়িয়ে একটা মলম নিয়ে এগিয়ে দিয়ে বলে, ইনায়া, এটা ওই মেয়েটার গালে লাগিয়ে দিও। ইনায়া বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। মায়ের হাত থেকে মলম নিয়ে বলল, ওকে আম্মু, আজ মেয়েটার সাথে তুমি থাকবে, বুঝেছো? ইনায়া অবাক হয়, তার মাই মেয়েটাকে মারলো, আবার আড়াল থেকে তার কত সুন্দর যত্ন নিচ্ছে। তারেক নেওয়াজ মৃদু হাসে। তিনি জানেন তার স্ত্রী হঠাৎই রেগে যাই করুক, ওপর থেকে যেমনই হোক, ভেতরটা ভীষণ নরম। মায়েরা ঘরে গিয়ে শরীর থেকে বোরখা ছেড়ে হেজাব খুলল। এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে অজু করে। মুখে পানি দেওয়ার সময় মনে হলো কাটা ঘায়ের উপরে নুন ছিটিয়ে দিয়েছে কেউ। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। পানির সাথে সাথে কয়েক ফোঁটা চোখের নোনতা পানি মিশে যায়। মায়ের কথা ভীষণ মনে পড়ল। তার মা তাকে কখনো মারেনি। সৎ বাবার জন্য অনেক ভালো না বাসতে পারলেও আঘাত করতো না। তার মেয়েকে আজ বর শাশুড়ি দুইজনে মেরেছে জানলে মাকে খুব কষ্ট পাবে। কথাটা ভেবে শব্দ করে হেসে ফেলল। তার মা নতুন সংসার নিয়ে বিজি,
তাকে নিয়ে ভাববে কেন অযথা? নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে আবারও মুখে পানি দিয়ে হাত দিয়ে ব্যথা পেয়ে উফ শব্দ করে ওঠে। চোখ মুখ কুঁচকে নিজেকে সামলে অজু শেষ করে বেরিয়ে আসে। এরপর নামাজ পড়ে নেয়। নামাজ শেষে মায়রা তার ছোট্ট ব্যাগ থেকে বিভিন্ন ধরনের বেশ অনেকগুলো চকলেট নিয়ে বসলো বিছানার ওপর। তার শ্বশুরের থেকে কিনে নিয়েছে এগুলো। একটা চকলেট ছিঁড়ে খেতে লাগলো। তখনই কেউ ঘরে প্রবেশ করে। মায়রা দরজার দিকে তাকিয়ে ইনায়াকে দেখে হেসে বিছানা থেকে নেমে বলে, আপু তুমি, এসো এসো। ইনায়া মায়রার দিকে তাকিয়ে আছে। মেয়েটার ডান গাল অসম্ভব লাল হয়ে আছে। তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। আর এই মেয়েটা কিভাবে হাসছে। ইনায়া ভেতরে গিয়ে বলে, ভাবি তোমার গাল কি বেশি ব্যথা করছে? মায়রা চকলেটে আরেকটা বাইট দিয়ে ইনায়ার হাতটা ধরে বিছানায় বসে বলে, আরে আপু, এত ভাবছো কেন? এটা সেরে যাবে, চাপ নিও না। কিন্তু তুমি আমাকে ভাবি ভাবি ডাকছো কেন? আমি তো তোমার চেয়ে ছোট। ইনায়া মৃদু হেসে বলে, তুমি তো সম্পর্কে আমার ভাবি, ছোট হলেও কি। মায়রা তার চকলেট থেকে অর্ধেকের বেশি চকলেট ইনায়াকে এগিয়ে দিয়ে বলে, আপু খাওয়া স্টার্ট করো, খেতে খেতে বলছি, নয়তো আমি চোখের পলকে সব খেয়ে ফেলবো, তখন তুমি পাবে না। ইনায়া হাসলো। মায়রা মেয়েটাকে তার ভীষণ রকম পছন্দ হলো। মায়রা আবারও চকলেটে আরেকটা বাইট দিয়ে বলে, তোমার ভাই তো আমায় বউ মানে না, সেই সম্পর্ক ধরে তুমি ভাবি ডাকছো? এসব আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার সুইট কিউট বড় বোন হয়ে যাও তো, ওসব ভাবি টাবি কাটাকুটি। ইনায়া মায়রার প্রথম কথা শুনে মুখখানা মলিন করলেও লাস্ট কথা শুনে হেসে ফেলল। মায়রার দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওকে ওকে, তোমাকে আমি মায়রা বলেই ডাকবো। মায়রা হাসলো। ইনায়া মায়রার গালে মলম দিতে আঙ্গুল ছোঁয়ালে মায়রা চোখ মুখ কুঁচকে বলে, আহ আপু, এমনি ঠিক হয়ে যেত, ইস অনেক জ্বলছে। ইনায়া মায়রার গালে ফু দিলে বেশ কিছুক্ষণ, এরপর সরে বসে বলল, রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে দেখো। মায়রার চোখে জল, মুখে হাসি। ইনায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। মায়রা মেয়েটা কিসের তৈরি? মায়রা চকলেট খেতে খেতে বলে, আপু তুমি মাগরিবের নামাজ পড়েছো? ইনায়া মাথা নাড়িয়ে বলে, না, কাজা হয়ে গিয়েছে, একেবারে এশার সাথে পড়ে নিব। মায়রা মাথা নাড়িয়ে বলল, আরে না না, বসে থাকবা কেন, যাও আগে নামাজ পড়ে আসো আপু। মায়েরা মাথা নাড়িয়ে বলল, আরে না না, বসে থাকবা কেন, যাও আগে নামাজ পড়ে এসো আপু। একটু ভেবে বলো, তোমার চকলেট আমি খাবো না পাক্কা, যাও যাও নামাজ পড়ে এসো, ইচ্ছে করে লেট করা ঠিক না। মায়রার কথায় ইনায়া হাসলো। মেয়েটা খুবই চটপটে। ইনায়া মায়রার গালে হাত দিয়ে বলল, তুমি খুবই ভালো মায়রা। মায়রা হেসে বলল, এটা তো আমি জানি, আমি নিজেই সবাইকে বলে বেড়াই, এই বাড়ির মানুষ দেখি শুধুই আমাকে ভালোই বলছে। যদিও স্বামী শাশুড়ি মিলে মুখের মানচিত্র পাল্টে দিয়েছে, বাট আমি কিছু মনে করিনি আপু। কথাগুলো বলে একটু থামলো। হঠাৎই মুখটা মলিন হয়ে যায়। মৃদু স্বরে বলল, এখানে এসে তো আমি একটা বাবা পেয়েছি। তোমার বাবা খুবই ভালো আপু। ইনায়া অবাক হয় মায়রার ভয়েস টোনে। জিজ্ঞাসা করে, তোমার বাবা? মায়রা চোখ তুলে তাকায় ইনায়ার দিকে, অতঃপর হেসে বলে, নেই। কথাটা বলার সাথে সাথেই ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়রার সাথে সাথে শব্দ করে হেসে দেয়। হাতে চকলেট রেখে দুই হাতে চোখটা মুছে বলে, আপু তুমি নামাজ পড়ে নাও, যাও যাও। ইনায়া বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে আছে মায়রার দিকে। মায়রা ঠেলে ইনায়াকে অশ্রমে পাঠায়। ইনায়া কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে মায়রার মতো মানুষ সত্যি দেখেনি। মেয়েটা কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে পানিও ঝরছে, আবার হাসছেও। ইনায়া ওয়াশরুমে গেলে মায়রা হাঁটু ভাঁজ করে বসে। কেন যেন ভীষণ খারাপ লাগছে। অনেকের বাবাই থাকে না, আর তাদের হয়তো এত কষ্ট হয় না, কিন্তু তার ভীষণ কষ্ট হয়, কারণ সে বাবাকে হারিয়ে নামের নতুন বাবা পেয়েছে একেবারে। ভেবেছিল সেই নতুন বাবা তাকে আসল বাবার মতো আদর করবে, কিন্তু নতুন বাবা তো তার মাকেই তার থেকে কেড়ে নিল। মা আর তার মাঝে দূরত্ব তৈরি করে দিল। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে।
তার কাপড়ের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি আর একটা কলম বের করে বিছানার উপরে বসে পড়ে। ডায়েরি মেলে কলমের সাহায্যে একটা লাইন লেখে, আই মিস ইউ বাবা, মিস ইউ মা। ডায়েরিটা বন্ধ করে যথাস্থানে রেখে আবারও চকলেট খাওয়ায় মন দিল। এর মাঝে ইনায়া নামাজ পড়ে মায়রার পাশে এসে বসে। মায়রা হেসে বলে, আপু, তোমার চকলেট ভাল লাগে? ইনায়া হেসে বলল, তোমার চেয়ে কম, তবে ফুচকা সবচেয়ে বেশি মজা লাগে। মায়রা লাফ দিয়ে উঠল। ইনায়া বুকে থুতু দেয়। মায়রা হেসে চকলেটগুলো রেখে বোরকা পরতে পরতে বলল, চলো চলো, ফুচকা খেয়ে আসি। তুমি মনে করিয়ে দিলে, এখন ফুচকা না খেয়ে থাকলে আমার রাতে আর ঘুম আসবে না কিন্তু। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ভাই জানলে আস্ত রাখবে না, যদি শোনে এই রাতে বাইরে গিয়েছে। ইনায়া দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না না মাইরা, রাতে বাইরে যাওয়া ভাইয়া একদমই পছন্দ করে না, আমি যাব না। মায়েরা হেজাব গলার সাথে ঝুলিয়ে ইনায়ের সামনে দাঁড়িয়ে বলল, আহ আপু, তুমি এত ভয় পাও কেন? ভয়কে জয় করতে শেখো। আচ্ছা শোনো, তোমাকে আমি তোমার ওই জম ভাইয়ের থেকে প্রোটেক্ট করব। এইবার চলো। ইনায়া হাঁ করে তাকিয়ে বলল, তুমি তো একটু আগেই থাপ্পড় খেলে ভাইয়ার হাতে, আবার। মায়েরা হেসে বাম গাল এগিয়ে দিয়ে বলল, এইটা দেখো, আমার এই গাল একদম ভালো আছে। আবার মারলে না হয় এই গালটা পেতে দিব। তোমাকে মারতে পারবে না। তাছাড়া ফুসকার জন্য একটা থাপ্পড় খাওয়াই যায়। আপু চলো না, যাই প্লিজ। এনায়া মায়রার দিকে তাকালো। তার মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা, এই মেয়ের কি মন খারাপ হয় না? তার মা আর ভাইয়ের হাতে মার খেয়ে, ভাইয়ের অমন শক্ত কথা শুনেও দিব্যি ভালো আছে। ইনায়া না করলো না, কেন যেন তার নিজেরই খারাপ লাগছে মায়রার জন্য। মায়রার এই হাসিটুকু কাটতে সে চাইল না, তাই রাজি হলো। মায়রা হিজাব বেঁধে বাইরে যেতে যেতে বলল, তুমি রেডি হয়ে এসো, আমি বাবাকে ডেকে আনি, কেমন? ইনায়া দ্রুত মায়রার হাত ধরে আটকে দেয়। মায়রা, বাবাকে বলো না, বাবা যেতে দিবে না। আসলে রাতের বেলা মেয়েদের বাইরে যাওয়া এটা কেউই পছন্দ করে না। মায়েরা মন খারাপ করে বলল, ওহ, কিন্তু আমি তো বের হতাম। তাহলে চলো, আমি আর তুমি যাই। আচ্ছা, তোমার সেই খালাতো বোন, তাকে সাথে নিয়ে চলো। 3 বান্ধবী গেলে কিন্তু অনেক ভালো হবে। ইনায়া হেসে বলল, আচ্ছা, আমি লুকিয়ে রেডি হয়ে আসছি, তুমি 2 মিনিট দাঁড়াও। মায়রা আর ইনায়া বাসা থেকে বের হয়েছে। ইনায়া তার খালাতো বোন জাহারাকে বলেছিল, কিন্তু জাহারা যখন শুনেছে মায়রা যাবে, তখন আর কিছুতেই রাজি হয়নি। ইনায়া বুঝতে পারছে না জাহারা এমন করার কারণ। মায়রা ইনায়া ফুটপাতের একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া রেস্টুরেন্টে যেতে চেয়েছিল, কিন্তু মায়রা বলেছে এখানে খেতে বেশি মজা লাগে। ইনায়ার রাস্তার পাশে এইভাবে কখনো খাওয়া হয়নি। তার বাবা নয়তো ভাই সব সময় রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে। মায়রা ফুচকাওয়ালাকে 4 প্লেট ফুচকা দিতে বলে আশেপাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে চেনা কাউকে দেখলো যেন। 2 হাতে চোখ ডলে আবারও সামনে তাকালো। না, ভুল মনে হচ্ছে না তো? সে কি লোকটার থাপ্পড় খেয়ে ক্রাশ খেয়ে এখন সবাইকেই নিজের স্বামী রূপে দেখছে নাকি? শুধু একজন নয়, পাশে আরেকজনকে পরিচিত ঠেকলো। মায়রা ইনায়াকে ডেকে বলল, আপু, সামনে ওরা কারা? ইনায়া আশেপাশে তাকিয়ে দেখছিল এটা ওটা। মায়রার কথায় সামনে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বিড়বিড় করে বলে, ভাইয়া। মায়রা বুঝতে পারলো তার চোখের ভুল নয়, সে ক্রাশ ফ্রাশ খায়নি। যদি তাকে থাপ্পড় না মারতো আর চুলগুলো সাইজ করত, আর তাকে যদি সারাদিন বউ বউ বলে ডাকতো, তখন না হয় ক্রাশ খাওয়া যেত। কিন্তু এমন ছেলের ওপর ক্রাশ সে কেন খাবে? স্যাহ, তার রুচি বহুত ভালো। ভাবনার মাঝেই কারোর শক্ত কণ্ঠে মায়রার ধ্যান ভাঙে। কি করছিস এখানে? ইনায়া আমতা আমতা করছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ ভুরু কুচকে মায়রার দিকে একবার তাকায়, আরেকবার ইনায়ার দিকে। ইনায়াকে বলে, এই মেয়ে তোর কে হয়? ইনায়া কাপা কাপা কণ্ঠে উত্তর দেয়, ভাবি। শুদ্ধ অবাক হয়, এই মেয়েটা ইনায়ার ভাবি, মানে ইরফানের বউ? অদ্ভুতভাবেই বলে ওঠে, হোয়াট? ইরফান ইনায়ার হাতটা ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। মায়রা হতভম্ব হয়ে পেছনে পেছনে যেতে যেতে বলে,
আরে আপুকে ছাড়ুন, আমাদের ফুচকা খাওয়া হয়নি তো। ইরফান ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠ। ইনায়া ভাইয়ের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, ভাইয়া সরি, মায়রাকে কিছু বলো না। ইরফান ধমকে বলে, গাড়িতে উঠতে বলেছি। ইনায়া একবার তাকায় মায়রার দিকে। ইরফান আবারও ধমকে বলে, থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি গাড়িতে ওঠো। পাশ থেকে শুদ্ধ বলে, আহ ইরফান বাদ দে, দুটোই বাচ্চা, বকিস না। মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আপনার মতো এত এত ভালো মানুষের কপালে এমন অসভ্য বন্ধু জুটলো কিভাবে ভাইয়া? সামান্য ফুসকাই তো খেতে এসেছি, দেখছেন কেমন করছে। মায়েরার কথায় শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বিড়বিড় করে বলে, যা হয়ে গেল, ইঞ্জিন গরম হওয়ায় তেল দিয়ে দিল, এবার তেল শেষ। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা ইরফানের দৃষ্টিতে ভয় পায়, ঢোক গিলে আমতা আমতা করে বলল, দেখুন আমি আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। বিড়বিড় করে, ইস ভয় পাচ্ছি কেন। কথাটা পাশ থেকে শুদ্ধ শুনে ফেলেছে, মুখ লুকিয়ে একটু হাসলো। এই মেয়েকে তো রেস্টুরেন্টে দেখে আসলো খানিক আগে, কারেন্টের মতো দৌড় এলো। ইরফান এগিয়ে এসে মায়রার হাতটা শক্ত করে চেপে ধরে। মায়রা হাতে ব্যথা পায়। ইরফানের হাত অপর হাত দিয়ে ধরে বলে, ইস আমার হাত খুলে গেল, হাত ছাড়ুন আমার। ইরফান টেনে মায়রাকে ফুসকার দোকানের সামনে গিয়ে দাঁড় করায়, হাত ছাড়ে না। মায়রা অপর হাতে এত কষ্ট করলো আর হাত ছাড়ানো, কিন্তু ব্যর্থ। এদিকে ইনায়া গাড়ির ভেতর থেকে বেরোতে নিলে শুদ্ধ ধমকে বলে, রাতে বাইরে বেরিয়েছিস কেন? ইনায়া ফুফাতো ভাইয়ের ধমকে মিনমিন করে বলে ওঠে, ফুসকা খেতে। শুদ্ধ রেগে গিয়ে বলল, তুই কি পাগল? রাতের বেলায় একা একা দুটো মেয়ে বেরিয়েছিস? এই মেয়ে তো বাচ্চা, তোর মাথায় কি গোবর ছাড়া কিছুই নেই? ইনায়া রেগে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ পাল্টা চোখ গরম দিয়ে তাকিয়ে বলে, আমাকে চোখ রাঙাচ্ছিস কেন? তোর ভাই যেই থাপ্পড়টা তার বোনকে দিতে পারিনি, সেটা আমি এখন পূরণ করব। বেয়াদব, সেন্স নেই। যদি কিছু হতো। ইনায়া চুপসে গেল, মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, হলে হতো, ঢং করতে আসে, অসহ্য একটা, মনে হয় ফিডার খাই আমরা। শুদ্ধ কথাটা শুনতে পেয়ে খানিকটা ঝুঁকে গাড়ির জানালায় ডান হাত ঠেকিয়ে গম্ভীর গলায় বলে, বেশি মিস করলে ফিডার কিনে দেই, চল। ইনায়া কটমট চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ গম্ভীর চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে, হাত বাড়িয়ে ইনায়ের কপালে একটা টোকা দিয়ে বলল, চোখ নামা, আর একবার এভাবে তাকালে ডিরেক্ট গালে থাপ্পড় পড়বে। ইনায়া মুখটা ফুলিয়ে চোখটা নামিয়ে নিচে চুপ করে রইল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়, ইরফানদের দিকে এগিয়ে যায়। ইরফান মায়রার হাতটা শক্ত করে চেপে ধরে দোকানদারের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, যতগুলো ফুচকা আছে সবগুলো পরপর প্লেটে সাজিয়ে দিন। মায়রা চোখটা বড় বড় করে তাকায়। দোকানদার নিজেও হাঁ করে চেয়ে আছে ইরফানের দিকে। মায়রা আবারও তার হাতটা ছাড়াতে চায়, মুসরামুসরি করতে করতে বলে, এতগুলো ফুচকা কি করবেন? উফ, আমার হাত ছাড়ুন। ইরফান হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করে বলে, সব ফুচকা না খেয়ে এক পাও নড়বে না, স্টুপিড। ফুচকা খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, এতগুলো ফুচকা কি করে খাবে? আসলে পাগল এই লোক। পাগল বলতে গিয়েও জিভটা গুটিয়ে নিল। এটা বলবে না, থাক, এমনিতেই গালের ব্যথা এখনো ঠিক হয়নি। অতঃপর বলে, দেখুন আপনি আমায় গরু ভাবতেই পারেন, হয়তো আপনার চোখে প্রবলেম, তাই আমার পরামর্শ হচ্ছে আপনি একটা ডক্টর দেখিয়ে চশমা কিনে নিন, এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা, একদম গরু নই যে এতগুলো ফুচকা একবারে খাবো। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আসে, পেছন থেকে শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়রা ঘাড় বাঁকিয়ে নিজেও হাসলো। এই লোকটার গায়ে আগুন লাগাতে ভালোই লাগে, শুধু না মারলেই হয়। ইরফান দোকানওয়ালার দিকে তাকিয়ে বলল, প্লেট সাজানো স্টার্ট করুন। শুদ্ধ এগিয়ে এসে বলে, আরে তুই কি বাচ্চা নাকি, বাদ দে। এরপর দোকানির উদ্দেশ্যে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন আপনি। মায়রা বলে ওঠে, আমি তো 4 প্লেট দিতে বলেছি। শুদ্ধ হেসে বলল, ওকে তাহলে 4 প্লেট দিন।
ফুচকা লাভার মেয়ে বলে কথা। মায়েরা খুশি হলো, ভালোভাবে ফুচকা খেতে পারবে এই ভেবে। তার স্বামী নামক অস্বামী বন্ধুটা কত ভালো, আর এই লোকটা একটা জাদ্রেল। বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। সে কি এমন করেছে তার ডান হাতটা এত শক্ত করে ধরে রেখেছে? হয়তো রক্ত সঞ্চালন হচ্ছে না ঠিকঠাক। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হাতটা ছাড়ুন প্লিজ, ছিঁড়ে গেলে হাতটা আমার। উফ। শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলল, ইরফান ছাড়, মেয়েটা ব্যথা পাচ্ছে। ইরফান শুদ্ধের দিকে তাকালে শুদ্ধ মেকি হেসে বলল, মানে তোর বউ, আমার ভাবি ব্যথা পাচ্ছে। ইরফান মায়রার হাতটা ঝটকা মেরে ছেড়ে শুদ্ধের কলার ধরে বলে, ওকে বউ মানি না, আন্ডারস্ট্যান্ড? মায়রা ছাড়া পেয়ে তার হাত ডলতে ডলতে বলে, আপনাকেও আমি স্বামী মানি না, অসভ্য লোক। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার দিকে তাকায়। শুদ্ধ মায়রার দিকে তাকায়। এই মেয়ে কি ইরফানকে রাগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে নাকি? ফুচকাওয়ালা ডাকলে শুদ্ধ এগিয়ে গিয়ে দুটো প্লেট নিয়ে মায়রাকে দিল। মায়রা দুটো প্লেট দুই হাতে নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলো। এক প্লেট কোলের ওপরে রেখে আরেক প্লেট বাম হাতের তালুতে নিয়ে খাওয়াই মন দিল। শুদ্ধ বাকি দুই প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানের গাড়ির কাছে গিয়ে জানালা দিয়ে ফুচকার প্লেট ইনায়ার সামনে ধরে। ফুচকার প্লেট দেখে ইনায়ার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ শুদ্ধ ভাইয়া, দ্রুত ফিনিশ কর। ইনায়া শুদ্ধর হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তার ভাইয়ের থেকে শুদ্ধ ভাইটা ভালোই আছে। একটা ফুচকা মুখে পুরে বলল, তুমি খাবে? শুদ্ধ ভুরু কুচকে ফটাফট তিনটা ফুচকা মুখে পুরে নিল। ইনায়া হাঁ করে চেয়ে আসে। সে জিজ্ঞাসা করলো, আর এই লোক তার তিনটে ফুচকা খেয়ে নিল? ইনায়া প্লেট সরিয়ে বলল, তোমাকে আমি দিয়েছি, জিজ্ঞাসা করলাম, অমনি খেয়ে ফেললে? খেলে তো খেলে, কতগুলো খেলে? শুদ্ধ ঝাল খেতে পারে না, মারাত্মক ঝাল এই ফুচকায়। মুখের ফুচকা খেতে তো পারলই না, পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দিয়ে দ্রুত ইনায়ের পাশে এসে বলল, পানি দে পানি। ওরে আল্লাহ, মেয়েরা এসব কি করে খায়? ইনায়া শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধর চোখ দুটো লাল হয়ে গিয়েছে। মনে মনে ভেংচি কেটে বিড়বিড় করে বলে, ঠিক আছে। শুদ্ধ ইনায়াকে ধমকে বলে, এই বেয়াদব, পানি দে। ইনায়া সিটের পকেট থেকে পানির বোতলটা বের করে দিলে শুদ্ধ গলগল করে প্রায় অর্ধেক বোতলের পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে ওদিকে মাথা নাড়ায়। ইনায়া আড়ালে হেসে নিজের খাওয়ায় মন দেয়। মায়েরা খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়াই ব্যস্ত। রাস্তার হলদে আলোর কিছুটা মায়েরার মুখে এসে পড়ছে। মেয়েটা কি দারুণ খুশির আমেজে ফুচকা মুখে পড়ছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশনে এমনই মনে হচ্ছে। ইরফান গম্ভীর মুখাবে মায়রার দিকে চেয়ে আসে। সে বুঝল না এই রাস্তার ফুচকা পেয়ে কেউ কি করে এতটা খুশি হতে পারে। স্ট্রেঞ্জ। মায়রার ডান গালে চোখ পড়লে দেখলো পুরো গাল অনেকটাই ফুলে আছে, বেশ লাল হয়ে আছে গালের চারপাশটা জুড়ে। সে আর তার মা দুজনেই মেরেছে মনে পড়ল। ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুঝল। শুদ্ধ মায়রার সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি? মায়রা খেতে খেতে মৃদু হেসে বলল, জি, মায়রা ইসলাম। শুদ্ধর নজর মায়রার ডান গালে পড়লে অবাক হয়। হঠাৎই প্রশ্ন করে, তোমার গালে কি হয়েছে? মায়রার এক প্লেট ফুচকা খাওয়া শেষ। অপর প্লেটের লাস্ট ফুচকাটা মুখে পুরে চিবিয়ে চিবিয়ে পুরোটাই শেষ করলো। ঝালে চোখ মুখে পানি জমেছে। ঝাল পাত্তা না দিয়েই গলা নামিয়ে বলল, আপনার বন্ধু আমায় সাদাসিধে পেয়ে মেরেছে বুঝলেন। ইরফান ভুরু কুচকে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা ইরফানের দিকে তাকিয়ে বলল, আর কখনো যদি মেরেছেন না, আপনার নামে মামলা দিব বুঝলেন। বউ পেটানো ভালো কাজ নয়, জানেন না? ইরফান রেগে এগিয়ে আসতে নিলে মায়রা প্লেট দুটো রেখে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য দৌড় দেয়। আরেকবার যদি থাপ্পড় দেই নয়তো হাত টেনে ধরে, তবে সব পচে যাবে, সেই ভয়েই দৌড়ে দিচ্ছে। রাস্তার ওপারে গাড়িতে গিয়ে ইনায়ার পাশে বসবে। রাস্তা দিয়ে মাঝে মাঝেই বড় গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখেই এভাবে দৌড় দিয়েছে। একটা বড় ট্রাক মায়রার দিকে ধেয়ে আসছে। শুদ্ধ চোখটা বড় বড় করে তাকায়। ইরফান ওহ শিট বলেই এক দৌড় দেয়। ট্রাকটা মায়রার সাথে লাগবে লাগবে ভাব।
মায়রা নিজেও চোখ বড় বড় করে তাকায়। তার আগেই ইরফান মায়রার হাতটা ধরে জোরে একটা টান দেয়। মেয়েটা তাল সামলাতে না পেরে ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটি একদম তাদের পাশ ঘেঁষে চলে গেছে। মায়রা ভয়ে কাঁপছে। একটুর জন্য সে বেঁচে গিয়েছে। জীবনে কখনো এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি। ইরফান মায়রাকে ঝটকা মেরে সরিয়ে সেখানে কষিয়ে ডান গালে একটা থাপ্পড় মেরে দেয়। মায়রা কয়েক পা পিছিয়ে যায়। কাটা ঘায়ে নুনের ছিটা দিলে যেমন হয় তেমনি মায়রার গালে অসহ্য যন্ত্রণা হলো। একটু আগের ঘটনায় ভয়ে এমনিতেই মেয়েটা কাঁপছে, সাথে গালে অসহনীয় ব্যথায় চোখ থেকে টুকটুক করে পানি গড়িয়ে পড়ল। ইনায়া মায়রার দিকে ট্রাক আসতে দেখেই গাড়ি থেকে নেমেছিল। মায়রাকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তার ভাইয়ের থাপ্পড় মারা দেখে সে নিজেও কথা বলার ভাষা হারায়। দ্রুত পাশে এসে মায়রার পাশে দাঁড়ায়। শুদ্ধ ইরফানের পাশে এসে দাঁড়ায়। কি বলবে বুঝতে পারছে না। ইরফান এখনো জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে। মায়রা ভেজা চোখে মাথা তুলে তাকায়, কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক। এই, আপনার হাত ব্যথা করে না? আমার গালটা সরকারি পেয়েছেন? শুধু মারছেন তো মারছেনই। অমন লোহার হাত দিয়ে এই নরম গালে মারতে একটুও মায়া করে না? পাষাণ লোক। ইরফান আবারও তেড়ে যেতে নিলে মায়রা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বস। ইনায়া মায়রাকে নিয়ে ওপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মায়রা গাড়িতে বসে চোখের জল নিয়ে মৃদু হেসে বলে, হাপু, তুমি ফুচকা খেয়েছো? ইনায়া শান্ত চোখে মায়রার দিকে তাকায়। মেয়েটার গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনায়ার খুব খারাপ লাগলো। তার ভাই মেয়েটাকে বারবার এইভাবে মারছে কেন? বোন হিসাবে তার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। মায়রা চোখ মুছে বলল, হাপু, মন খারাপ করেছো? আমি তোমার সাথে বসে খাইনি বলে? তোমার জাদরেল ভাই, বুঝলে? তার কথা না বাড়িয়ে ওখানে বসেই খেয়েছি। আরেকদিন আমি আর তুমি একসাথে খাবো, আচ্ছা? ইনায়া কিছুই বলল না। এই মেয়েকে তার রোবট লাগছে। মায়রা অনেকবার ডাকলো। ইনায়ার কোনো উত্তর না পেয়ে মুখটা মলিন হয়ে গেল। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। সব অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসলো। বিড়বিড় করলো, মিস ইউ বাবা, মিস ইউ মা। ইরফান শান্ত চোখে তার গাড়ির পানে চেয়ে আসে। শুদ্ধ রেগে বলল, তুই মেয়েটাকে এইভাবে মারছিস কেন বলবি? ও তোর হাফ বয়সী একটা মেয়ে। একটুও কি দয়াময় বলে কিছুই নেই তোর? ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটার গাল কেটে গিয়েছে, তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলে, বাঁচিয়ে শাস্তি দিয়েছি। স্টুপিডদের এইভাবে শায়েস্তা করতে হয়। আরেকটা গাল অক্ষত আছে, এর জন্য শুকরিয়া আদায় কর। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়। শুধুমাত্র রেগে কখনোই এইভাবে মারার মানুষ ইরফান নয়। রাগ বেশি ঠিক আছে, কিন্তু এভাবে ধূপধাপ মারার স্বভাব তো ইরফানের নেই। তার কলার ধরা পর্যন্তই সীমাবদ্ধ থাকে, সেখানে ওই বাচ্চা মেয়েটাকে ধূপধাপ মেরে দিচ্ছে। শুদ্ধ ভুরু কুচকে জিজ্ঞাসা করে, দেখ, যদি একেবারেই মেয়েটাকে মানতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে। এভাবে ধূপধাপ মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই। এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এই রকম বিহেভ করছিস। মামা কাজটা একদমই ঠিক করেনি, তুই কেমন জানে। এরপরেও এভাবে বিয়ে দেওয়াটা সত্যি খারাপ হয়েছে। যাকগে, আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি। ইরফান শুদ্ধের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যাপারে নাক গলাতে বলেছি আমি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালো কথাই বলেছে, এর আবার কি হলো? চোখ ছোট ছোট করে বলল, তোরই তো উপকার করতে চাইছি। ইরফান কিছুই বলল না। শুদ্ধ কলারে ছেড়ে গটগট পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকালো। এই ইরফানের হাবভাবটা কি? এই বলছে বউ মানে না, আবার ধূপধাপ মেরে দিচ্ছে। ডিভোর্স করাতে চাইলে নাক গলাতে নিষেধ করছে। কি আজব পাবলিক! এক মানুষ, অথচ ক্যারেক্টার কতগুলো।
ইরফান গাড়ির দরজাটা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে মাথা এলিয়ে ডান হাতের কনুই জানালার উপরে রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখটা বুজে রাখে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নার সামনে চোখ পড়লে মায়রার লালিত গালগুলো ভেসে ওঠে দর্পণে। ইরফান ভুরু কুচকে তাকায়। মায়রা ইনায়ার কাঁধের উপরে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। ইনায়া বাম পাশে বসায়। মায়রা তার মাথার বাম পাশটায় ইনায়ার ডান কাঁধে ঠেকিয়ে রেখেছে, যার ফলে গাড়ির হলদেটে আলোয় মায়রার লালিত ফোলা ডান গাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে, কিছুটা রক্তের ছিটে ফোটা ফোলা গাল জোড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখে মায়রার পানে চেয়ে থাকলো। এরপর চোখটা সরিয়ে নেয়, ডান হাতে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। মায়রা ঘুমের মাঝেই কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না, ঘুমিয়েছে বোধ হয়। সে সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে। ভুরু কুচকে বলে, আবার কি হলো তোর? ইনায়া আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পেছনের দিক নিয়ে হঠাৎ করেই স্পিড বাড়ালে মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। একটু চোখ লেগেছিল। এত জোরে ধাক্কা পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। মায়রা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এত জোরে চালাচ্ছেন কেন গাড়ি? আপনি আমায় মারার জন্য এমন করছেন, তাই না? খারাপ লোক। শুদ্ধ পেছন ফিরে ইশারায় বলে, মেরি মা চুপ চুপ। মায়রা তো শুদ্ধের দিকে তাকালোই না, রেগে মেগে বলে, আস্তে চালান বলছি, একটু ঘুমিয়েও শান্তি দেয় না। ইনায়ার দিকে তাকিয়ে বলে, আসলেই ভালোর ছিটে ফোটা নেই তোমার ভাইটার মাঝে। ইরফান রেগে গাড়ির স্পিড আরো বাড়ায়। মায়রা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পেছনে তাকিয়ে থাকে, দুই হাত আড়াআড়ি ভাবে গুজে বিড়বিড় করে, অসহ্য লোক একটা। ইনায়া আর শুদ্ধ অসহায় চোখে একবার মায়রার দিকে তাকায়, একবার ইরফানের দিকে। তাদের মন বলছে, এরা কেমন যেন। মায়রার মাথায় কিছু একটা আসে। ইনায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আচ্ছা আপু, বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে? ইনায়া মায়রার দিকে তাকিয়ে বলে, অনেক বকবে। মায়রা ভীত কণ্ঠে বলে, বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল, এখন একটা ভুল করে ফেলেছি। তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে? কথাগুলো বলে মনমরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝেই ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়রা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পেছনে দাঁড়িয়ে বলে, বাবাকে একদম বলবেন না, আমি আর আপু বাইরে গিয়েছিলাম। ইরফান ভুরু কুচকে পেছনে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন? একদম বলবেন না বাবাকে। ইরফান নীরব চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা বিরক্ত হয়ে দুই পা এগিয়ে এসে বলে, আবার মারার প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি। আমি না বলে গিয়ে অপরাধ করেছি। আপনি গাল ফেটে দিয়েছেন, সদ্বোধ। ইরফান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এই গর্ধব জানেই না যে সে কেন মার খেয়েছে। মায়েরা কোমরে হাত দিয়ে বলে, বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না? আপনি আসলেই একটা। বলার আগেই ইরফান শক্ত হাতে মায়রার গালটা চেপে ধরে। মায়রা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েকের মাঝেই মায়রার গালটা ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে এর গায়ে মারার দাগ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। পেছন থেকে তারেক নেওয়াজ বলে ওঠে, কি হয়েছে? কে কথা বলে ইরফান? শ্বশুরের গলা পেয়ে মায়রার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পেছনে গিয়ে ইরফানের পিঠের দিকে শার্ট দুই হাতে খামচে ধরে, পেছনে মুখ লুকায়। তার মানে ভয়। তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল। সে তো এই ভুলটাই করেছে, তাও আবার ইনায়াকে নিয়ে। এখন তার এই বাবাটাও যদি তাকে আর মেয়ে না মানে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মায়রা ইরফানের শার্টটা টেনে ধরে। ইরফানের পা থেমে যায়। ছেলেটা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পেছনে মায়রাকে এভাবে দেখে অবাক হয়। ইরফান পেছনে হাত দিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মায়রার হাতটা ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে।
এরপর উল্টো ঘুরে মায়রার দিকে তাকায় গম্ভীর মুখায়বে। মায়রা 2 পা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত বড় ভুল করেছে বুঝতেই দ্রুত মায়রা তার 2 হাত তুলে 2 গালে রাখে। কাঁদো কাঁদো মুখ করে বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমি ব্যথা পাই, গালটা এখনো জ্বলছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে রইল, কিছুই বলল না। এরপর মায়রার পাশ কাটিয়ে চলে যায়। মায়রা বোকা চোখে সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় করে নেয়। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়রাকে দেখে বলে, আম্মু, তুমি এখানে? কোথায় গিয়েছিলে? মায়রা আমতা আমতা করে বলে, ওই গিয়েছিলাম। এর মাঝেই তারেক নেওয়াজের চোখ যায় মায়রার গালের দিকে। সন্ধ্যার পর সে মায়রাকে দেখেছিল, মেয়েটার গাল এমন ছিল না। এইটুকু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে কিভাবে, এটা ভেবে পায় না। তাই প্রশ্ন করে, তোমার গালের এই অবস্থা কি করে হলো আম্মু? তারেক নেওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মায়েরা বলতে চায়, আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে, কিন্তু মনের কথা মনেই রাখলো। এমনিতেই তাকে নিয়ে কত অশান্তি হয়েছে, এটা বললে নিশ্চয় আরো বেশি অশান্তি হবে, বাবা ছেলের মাঝে আরো রাগারাগি হবে। এইসব ভেবে আর কিছুই বলল না। কিন্তু কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে। অতঃপর মৃদু হেসে বলে, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা, তাই আর কি, ঠিক হয়ে যাবে, কিছুই হয়নি। তারেক নেওয়াজ ভুরু কোঁচকালো। তাকে এই নিয়ে আর ভাবতে হয় না। ইরফান এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, আমি মেরেছি। পেছন থেকে ইরফানের কথা শুনে মায়রা পেছন ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফান রাগান্বিত চোখে মায়রার দিকে চেয়ে বলে, ইডিয়েট, লায়ার হতে শিখিয়েছে বাচ্চাটাকে একেবারে। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি আবার ওকে মেরেছ? ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, বাদরামি করেছে, শাস্তি পেয়েছে, দ্যাটস ইট। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি সত্যি একটা অমানুষ হয়েছ, এই মেয়েটাকে মারতে তোমার একটুও মায়া হয় না? ইরফান রাগে তাদের মেইন গেটে একটা লাথি মেরে বাড়ি থেকে ভেতরে চলে যায়। তারেক নেওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফানকে, চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এসব আর নতুন কি? তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যিই বড় ভুল করেছেন। মায়রার দিকে তাকালে দেখল মায়রা তার দিকেই তাকিয়ে আছে অসহায় চোখে। মায়রা হঠাৎই হেসে বলে, বাবা, আপনি রাগ করবেন না, আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে, কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে। তারেক নেওয়াজকে চুপ থাকতে দেখে মায়রা আবারও বলে, বাবা, আমি একটা কথা বলতে চাই। তারেক নেওয়াজ মায়রার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, হ্যাঁ মো, বলো। কথাটা বলেই পাশ ফিরে ইনায়া আর শুদ্ধকে দেখে ভুরু কোঁচকালো। আবার মায়রার দিকে তাকালো। এরা সবাই গিয়েছিল কোথায়? ইনায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? মায়রা ভাবে এক্ষুনি ইনায়া আপুকে বকলে বলো। দ্রুত বলে ওঠে, আমি নিয়ে গিয়েছিলাম বাবা। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলেন, কোথায়? মায়রা হেসে বলল, আচ্ছা, আগে আমার একটা কোশ্চেনের আনসার দিন। ধরুন আপনার এক মেয়ে প্রথমবার ইয়া বড় একটা ভুল করেছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইছে, আর সেই ভুল সে দ্বিতীয়বার করবে না, আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন? তারেক নেওয়াজ কোচকানো ভুরু শিথিল করে বলেন, তা কি ভুল করেছো আম্মু? মায়েরা হি হি করে হেসে বলে, বাবা, আমার ফুচকা অনেক পছন্দের, তাই এক্সাইটমেন্ট হয়ে একা একাই চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে, সরি। তারেক নেওয়াজ মায়রার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলে, ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম, সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু। মায়রা মন খারাপ করে বলল, আপনার মেয়ে হওয়া থেকে কাটাকুটি হবে না তো? তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকালো মায়রার দিকে। মেয়েটার মুখে কত মায়া। বাবা মারা গিয়েছে, সেই হিসাবে মেয়েটা এতিম, বাবার আদর পায় না, মায়ের আদরেও সেইভাবে পায় না। এই জন্য তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো। কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে, এতে তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। তার বন্ধুকে দেওয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না।
ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মায়েরা হেসে বলল, আপনি খুবই ভালো বাবা। আপনি আমায় আপনার মেয়ের থেকে কাটবেন না জানি। আমি মানুষ চিনতে একদমই ভুল করি না। ঠিক বললাম তো? তারেক নেওয়াজ মায়রার কথায় হেসে ফেলল। ইনায়া এগিয়ে আসলে তারেক নেওয়াজ তার দুই মেয়ের সাথে হাত আগলে নিয়ে বাড়ির ভেতরে যান। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যায়। মায়েরা সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে নেয়। আজ ইনায়া তার সাথে আছে। নামাজ শেষে জানালার দিকে নজর দিলে দেখল ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়েরা ইনাকে ডাকতে লাগলো। নামাজের আগেও অনেকবার ডেকেছে, উঠতে পারেনি। এখনো ডাকছে। মেয়েটা উল্টে পাল্টে শুধু ঘুমিয়েই যাচ্ছে। মায়েরা মিটিমিটি করে হেসে দুষ্টু বুদ্ধি আঁটল। তার ব্যাগে একটা রাবারের সাপ আছে। এটা দিয়ে তার ছোট্ট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে। এরপর ইনায়ার গলার সাথে সাপটা রেখে দেয়। মুখ চিপে ফিসফিস করে একটু হেসে নেয়। এরপর ইনায়ার দিকে ঝুঁকে বলে, আপু আপু ওটো সাপ, তোমার গায়ে সাপ। ইনায়া আবারও এপাশ ফিরে হই। ঘুম হালকা হওয়ায় মায়েরা সাপ সাপ কথাটা কানে পৌঁছায়। পিট পিট করে চোখ খুলে সামনে তাকায়। ঝাপসা চোখে আবারও চোখ বুঝতেই চোখে নামলো। আর হাতের উপরে সাপের মতো কিছু একটা দেখেই লাফ দিয়ে উঠে সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে, সাপ। মায়েরা নিজেও ভয় পেয়ে ইনায়ের সাথে চিৎকার দেয়। মূলত ইনায়ের এক্সপ্রেশন দেখে মায়েরার মনে হচ্ছে সত্যি সত্যি সাপ বেরিয়েছে। মায়েরা দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়িয়ে ইনায়ার সামনে ধরে বলতে চায় এটা রাবারের। ইনায়া তার সামনে আবারও সাপ দেখে কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে। ওদিকে তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মায়েরা ঢোক গিলে নেয়। এখন কি হবে? তীব্র ধাক্কানোর আওয়াজে মায়েরা গিয়ে দরজাটা খুলে দেয়। তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ভেতরে গিয়ে ইনায়াকে ভীত হয়ে চোখে পানি দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে যান। রুমা নেওয়াজ ইনায়ের পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মায়েরার দিকে চেয়ে বলে, এই মেয়ে, কি করেছো আমার মেয়ের সাথে? মায়েরা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে, আসলে আমি এই খেলনার সাপটা বের করেছিলাম। এটা দেখে আপু ভয় পেয়েছে। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেগে বলল, কালকে মার খেয়েও হয়নি তাই না? বেয়াদব মেয়ে। ঘুমের ঘোরে এইভাবে দেখে কত মানুষ হার্ট অ্যাটাক করে জানো তুমি? মায়েরা মাথা নিচু করে নিল। মিনমিন করে বলল, সরি, আমি বুঝতে পারিনি।